আমি প্রীতি দত্ত। আমার গল্পগুলো ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব করবেন পরবর্তী গল্প পাওয়ার জন্য। অন্ধকার রাত। চারপাশ অন্ধকারের কালো কুয়াশায় ঢেকে রয়েছে। যতদূর চোখ যায় শুধু ঘুটঘুটে অন্ধকার। মেসের নাম নয়জি বয়েস। মেসটা ছিল লোকালয় ছেড়ে প্রায় উত্তর পশ্চিম সীমান্তে। মেস থেকে কয়েক কদম হাঁটলেই চণ্ডী পাড়া শুরু হয়। কালী মন্দিরের সামনে দিয়ে মেসের রাস্তা চলে গেছে। কালী মন্দির ফেলে কয়েক কদম এগুলে উত্তর পাশে নারায়ণ গুচ্চুর ফাঁকা ভিটে। একটা বনের বেড়া আর টিনের চালার ঘর। সেখানে তেমন কেউ থাকত না। মাঝে মাঝে গুচ্চুর ছেলে পাঁচন থাকতেন। বছর পাঁচেক আগে তাকে তিনিও নাকি ঘরের ভিতর মারা যান। পাঁচন বাবুর মৃত লাশে অনেক আঁচড় পাওয়া যায়। দক্ষিণ দিকে ঝোপঝাড় ঘেঁষে একটা মেটে রাস্তা চলে গেছে সোজা পুষ্কুনির পাশ দিয়ে। স্নানপুকুর। পুকুরের নাম স্নানপুকুর হলেও এ যাবৎকালে কাউকে সেখানে স্নান করতে দেখা যায়নি। ওই রাস্তার সাথেই ছিল গফুর মুন্সির আখের ক্ষেত, বাগান, আর বাগানের ধার ঘেঁষেই স্নানপুকুর। করচা আর আখের বাগানের অর্ধেকই পুকুরে নেমে এসেছে। লোকমুখে শোনা যায় ওই পুকুরের পানি কোনোদিন শুকাত না। সুন্দর ঘাট করা পুকুর, সবুজাভ কালো রঙের পানি। পুকুরের পানিতে একটু পরপরই খাবি খাওয়ার শব্দ শোনা যায়। অনেক মাছ হবে বোধহয়। পরিত্যক্ত পুকুর বলে কথা। মেসে আমরা বড় ছোট মিলিয়ে প্রায় ১০-১২ জন ছিলাম। সবাই হোমরা-চোমরা স্বাস্থ্যের অধিকারী। কেবল আমিই বোধহয় একটু জোরে হাওয়া দিলে হেলে পড়তাম। আমার অবশ্য এতে কোনো আক্ষেপ ছিল না। সারাদিন চুটিয়ে আড্ডা আর রাতে মনোযোগ দিয়ে পড়া। বেশ কেটে যাচ্ছিল। বাড়িটায় আমরাই ছিলাম সর্বেসর্বা। বাড়িওয়ালা বিশেষত এ বাড়িতে থাকতেন না। মাস শেষে এসে শুধু ভাড়াটা নিয়ে চলে যান। লেখাপড়া করার জন্য শহরে এসেছি, কিন্তু থাকার জন্য যে এমন গ্রাম্য এলাকা পাওয়া যাবে ভেবেই অবাক লাগছে। ভাড়া স্বল্প, বাড়ির অবস্থাও বেশ ভালো ছিল। সব মিলিয়ে একটা সুপার প্যাকেজ। আমার একটা আলাদা বদভ্যেস ছিল। দিনের চেয়ে রাত জেগে পড়ার বেশি ঝোঁক। দেখা যেত কোনো কোনো দিন পড়তে পড়তে রাত ৩টে-৪টে বেজে যেত। আমি যতক্ষণ জেগে থাকতাম ততক্ষণ আর কেউ জেগে থাকত না। সবাই তখন গভীর ঘুমে মগ্ন থাকত। রাসেল ভাই আর শম্ভু ভাই মাঝে মাঝে সিগারেট খাওয়ার জন্য ঘুম থেকে উঠতেন, তবে সব দিন না, হঠাৎ হঠাৎ। রাত জাগার সুবাদে প্রায় দিনই আমি এক অনাকাঙ্ক্ষিত জিনিসের দর্শন পেতাম। ঘরের চারকোনায় অদৃশ্য নূপুরের আওয়াজ। কেউ শুনত কিনা জানি না, তবে আমি শুনতাম। অতি মোহনীয় তার রিনিঝিনি নূপুরের শব্দ। প্রায় সময়ই লেখাপড়ার চেয়ে শব্দটা শোনার জন্য অপেক্ষা করে থাকতাম। কিন্তু কখনো দুঃসাহস করে ঘর থেকে দুপা ফেলে দেখা হয়ে উঠত না অচেনা জিনিসটাই বা কি। শুক্রবারের রাত। আকাশ পুরো অন্ধকার। বাইরে প্রচণ্ড গরম পড়েছে। ঘরের বাইরের জানালাটা ভিজিয়ে দেওয়া। ভিতরের দরজা জানালা বন্ধ করে ঘরে বসে পড়ছি। শম্ভু ভাইয়ের করা নির্দেশ, হাজারো গরম কিংবা শব্দ হলেও দরজা জানালা খোলা যাবে না। আমার ঘরটা ছিল দক্ষিণ পাশের সরু রাস্তাটার সাথে, যে রাস্তাটা পুষ্কুনির পাশ দিয়ে দূরের একটা লোকালয়ে চলে গেছে। আমার ঘরের একটা জানালাও সেদিকে ছিল। অত্যাধিক গরমে অসহ্য হয়ে বাইরের হাওয়া ঘরে প্রবেশ করানোর জন্য কয়েকটা জানালা খুলে দিয়েছি। পরীক্ষার আগের রাত যেন খুব তাড়াতাড়ি গভীর হয়ে যায়। বন্ধুদের অনেকেই 10টা না বাজতে আজ শুয়ে পড়েছে, কিন্তু প্রতিদিনের অভ্যেস বশত ঘুমাতে অনেক দেরি হয়। পড়তে পড়তে কেবলই তন্দ্রা মতো এসেছে, অমনি জানালায় মৃদু টোকার শব্দ শুনতে পাওয়া গেল। একবার নয়, দুবার। চোখের পাতা থেকে ঘুম শব্দটা উবে গেল। ছ্যাঁত করে চমকে উঠলাম। টেবিল ঘড়িটার দিকে তাকিয়ে দেখি রাত 2টা বাজে। ভাবলাম, এত রাতে কে টোকা দিল? তারপর মনে হল হয়তো আশেপাশের কোনো লোক। রাস্তা দিয়ে যেতেই হাতের টোকা লেগেছে, তাই তেমন গুরুত্ব দিলাম না। আর রাত যেহেতু অনেক হয়েছে, তাই দেরি না করে ঘুমাবো বলে লাইট অফ করে দিলাম। কিছুক্ষণের মধ্যে চোখ ভার করে ঘুম চলে এসেছে। প্রায় এমন সময় আবার 2টো টোকা। এবারের টোকাগুলো আগেরগুলোর চেয়ে জোরে হল। বুকে হপারের মতো শব্দ হচ্ছিল।
নিজের শ্বাস প্রশ্বাসের শব্দ নিজেই শুনতে পাচ্ছিলাম। ধরফর করে বিছানা ছেড়ে উঠে বসে পড়লাম। জোরে করে বললাম, কে? কোনো সাড়া পেলাম না। হাতের কাছের বেড সুইচটা দিয়ে আলো জ্বালালাম। আলো জ্বালানোর সাথে সাথে জানালার পাশ থেকে কে যেন পুকুরের দিকে প্রথমে আসতে পরে জোরে হেঁটে চলে গেল। নিঝুম রাত্রিরে স্পষ্ট পায়ের শব্দ পেলাম না, কিন্তু সুর তোলা নুপুরে বলে দিল সব। ভয়ে ভয়ে জানালা দিয়ে বাইরে উঁকি দিলাম, কিন্তু কই, কেউ নেই তো। ঘরের টিউবো লাইটের সাদা আলো জানালার ফাঁক বলে রাস্তার উপর পড়েছে। সেখানে অন্ধকার কুয়াশা ছাড়া আর কিছু নেই। কি আর করা, জানালা বন্ধ করে আবার শুয়ে পড়লাম। মনে মনে নিজের বোকামির কথা ভেবে নিজেই লজ্জা পেলাম। সকালে উঠে কাউকেই কিছু বললাম না। শেষে সবাই এ নিয়ে হাসাহাসি করে। মনকে বুঝালাম, দূর, ভূত টুতু কিছু না, সব মনের বিভ্রম। দ্বিতীয় দিন। সেদিনও পড়ালেখা শেষ করে 1:30 নাগাদ বিছানায় শুলাম। মেসের অন্যরা অনেক আগেই ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমার চোখে তখনও ঘুম আসেনি। আমি পুরোপুরি সজাগ। হঠাৎ আবারও জানালায় জোরে জোরে দুটো টোকা পড়ল। আকস্মিক এ শব্দে আমার বুক ধরফর ধরফর করে উঠল। স্পষ্ট জানালায় টোকা দেয়ার শব্দ শুনতে পেলাম। বুকে একটু সাহস সঞ্চয় করে জিজ্ঞাসা করলাম, কে? কে ওখানে? কেউ কোনো কথা বলল না, শুধু একটা মেয়েলি হাসি শোনার শব্দ পাওয়া গেল। তারপর কেউ নুপুর পায়ে দৌড়ে গেলে যেমন শব্দ হয় তেমন একটা শব্দ। গা ছম ছম করে উঠল। ওটা কে হতে পারে? জানালার ছোট্ট ফোঁকর দিয়ে মাথা গলিয়ে দেখার চেষ্টা করলাম। অদূরে একজন রমণী হেঁটে যাচ্ছে। কিছুটা সন্দেহ হল, কিন্তু বাইরে বেরিয়ে দেখার মতো সাহস হল না। কৌতূহলী মন মানছে না। নূপুর ধ্বনির শব্দটা আবার শোনা গেল। শব্দের উৎপত্তিটা মনে হল একদম শিয়রের পাশ থেকে আসছে। সব সন্দেহ ঝেড়ে ফেলে ভেজানো দরজাটা আস্তে করে খুলে বাইরে বেরিয়ে আসলাম। চারপাশটা একবার চোখ বুলিয়ে দেখলাম। কেউ জেগে নেই, সবাই গভীর ঘুমে মত্ত। টিনের চালার ওপর গাছের কালো কালো ডাল ঝুলে রয়েছে। কয়েকটা ডাল চালা থেকে নেমে উপুর হয়ে মাটির দিকে তাকানো, সেখানে কয়েকটা কেঁচো তখন গর্ত খুঁড়তে ব্যস্ত। চোখের মতন পাতারা বাতাসে বারকতক পিটপিট সেরে একটানা ও দৃশ্য দেখায় নিমগ্ন খুব লম্বা, আর নিজের মধ্যে অনবরত প্যাঁচ খাওয়া প্রাণীগুলো অন্ধকারে প্রবেশ করার সময় তাদের অজান্তেই খোড়নের নমুনা ওপরে রেখে যায়। ঝুলে পড়া গাছটার পাশেই শিরা উপশিরার মতো রাতের পুরো আকাশ দখল করে নেয়া বড় গাছের বিরাট বিরাট ডালপালা। ছোট গাছটা মনে হচ্ছে ঘুমে ঝিমুচ্ছে। ঘর থেকে বের হওয়ার সময় ছোট গাছটার সাথে ধাক্কা খেয়ে গাছটা একটু নড়ে উঠল। তার মাথার উপরের ডালপালায় হঠাৎ নাড়া খাওয়ার শব্দ। ঝটপট ঝটপট শব্দ করে বিশাল এক ঝাঁক বাদুড় নামল। এত বাদুড়ের একসাথে নামার শব্দে একটু চমকে উঠলাম। পায়ের তলায় চাপা খায় কেঁচোর খুঁড়ে যাওয়া দানাদার গোল মাটি। উপরের দিকে মুখ তুলে তাকালাম। আলোর ঝিতে ফোঁটা বলে কিছু নেই। ঘরের চালের উপর ঝুঁকে থাকা গাছ, তার উপরে, তারও উপরে এবং তারও উপরে শত সহস্র লক্ষ লক্ষ বাদুড় দুলছে। তখন মাথার উপর পুরো আকাশটাই ডানে বাঁয়ে দুলতে থাকে। মনে হচ্ছে যেন কয়েক লক্ষ চোখ আমার দিকে তাকিয়ে আছে, আর অন্ধকারের মধ্যে সবাই আমাকে দেখছে উল্টো করে। আতঙ্কে গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। মাটি হাতড়ে একদলা মাটি নিলাম। ঢিলের মতো বানিয়ে সমস্ত শক্তি দিয়ে ওদিকে ছুঁড়ে দিলাম। কালো পাখায় তখন চারিধার এমনভাবে ছাওয়া যে সে জানে যে কোনো একদিকে ঢিল ছুঁড়লে অন্তত ওই দিকের অন্ধকারটা একটু পাতলা হয়ে যাবে। ঢিলটা কোথায় পড়ল বোঝা গেল না, কিন্তু বাদুড়েরা নাড়া খেয়ে সরসর সরসর করে উঠতে লাগল। এক জোড়া দুই জোড়া বাদুড় নয়, একসঙ্গে আবার সেই শত সহস্র লক্ষ বাদুড় ঝটপট ঝটপট করতে লাগল। দলে দলে ঝাঁকে ঝাঁকে তারা একদিকে যেতে লাগল। বাদুড়গুলোর ছায়া থেকে মাটিতে চোখ নামিয়ে দেখলাম অন্ধকারে একটা ছায়ামূর্তি জনশূন্য পথ ধরে হেঁটে চলছে। শাড়ি পরিহিত। অন্ধকারের কারণে বলতে পারছি না শাড়ির রংটা কি। নূপুরের রিনিঝিনি শব্দ হচ্ছে। মেয়েটার পথ চলার মোহনীয় সৌন্দর্য আমাকে চুম্বকের মতো আকর্ষণ করছে। চোখে ঘোর লেগে গেছে। আমার মনে হচ্ছে
আমি এখন মেয়েটার কাছে পুরোপুরি নিয়ন্ত্রিত। মেয়েটা যেদিকে হেঁটে চলেছে আমি হাওয়ায় ভেসে শুধু তাকে অনুসরণ করছি। সৃষ্টির কি অপার সৌন্দর্য! হাঁটছি না দৌড়াচ্ছি বুঝে উঠতে পারছি না। অন্ধকারের কারণে কিছু দেখতে পাচ্ছি না। তবে মেয়েটার নূপুরধ্বনি অন্ধকারের তীব্রতা ভেদ করে আমাকে পথ চিনিয়ে নিচ্ছে। কিছু দূর যাওয়ার পর হঠাৎ নূপুর গুঞ্জন থেমে যায়। আমারও ঘোর হঠাৎ করেই কেটে যায়। ভাবছি, আমি কোথায় এলাম? আশপাশে পশুর গর্জনের মতো বড় বড় শব্দ শোনা যাচ্ছে। অজানা ভয়ঙ্কর আশঙ্কায় আমার মন কুহু ডেকে উঠল। দুহাত হাতড়ে দেখলাম আখ আর করচা বাগানের ভিতরে এসে পৌঁছেছি। সামনে এক কদম এগিয়ে দেখলাম জলার পানির শব্দে ব্যাঙ ডাকছে। কোথাও অপেক্ষা করছে ভয়ানক সংকট, তাই দিকবেদিক শূন্য ভেবে দৌড়াতে লাগলাম আখ করচার জঙ্গলের মধ্য দিয়ে। হৃৎপিণ্ডটাতে হপারের ন্যায় শব্দ হচ্ছে। প্রচণ্ড শব্দে মনে হচ্ছে হৃৎপিণ্ডটা বোধহয় খাঁচা ছেড়ে এখনই বেরিয়ে আসবে। আকাশে কোনো চাঁদ নেই। কৃষ্ণপক্ষ। অন্ধকারে আমার চোখের অবলাল সংবেদী এখন কাজ করছে। দীর্ঘক্ষণ অন্ধকারে থাকায় আশেপাশের অবস্থা কিছুটা দেখতে পাচ্ছি। আখবাগানের ফাঁক দিয়ে অন্ধকারের অল্প কালো আলো তির্যকভাবে মাটিতে পড়ছে, কিন্তু মাটি তখন এত কালো যে সামান্য ওই আলো শুষে খেয়ে নিচ্ছে মুহূর্তেই। তাই অন্ধকারের মধ্যে মাটি ও আকাশ পার্থক্য করার মতো তেমন কিছু ফুটে উঠল না। একটা ব্যাঙ দূরে কুঁকিয়ে ওঠে, কোনো সাপের মুখে পড়ে সে ত্রাহি চিৎকার দিচ্ছে। একদল ঝিঁ ঝিঁ পোকাও ক্রমাগত ডেকে ডেকে থেমে যায়। যেই ঝিঁ ঝিঁয়ের ডাক থামে বাগানটি হয়ে পড়ে আরও নীরব। দৌড়ানো বাদ দিয়ে হঠাৎ থমকে দাঁড়াই। এই বাগানে কখনো আসা হয়নি। ডানে বাঁয়ে এদিক সেদিক চেয়ে কোনো একটা পথ খুঁজতে থাকি। মাইলের পর মাইল অতিক্রম করার পর এই প্রথম নির্দিষ্ট কোনো পথের আশায় কেটে ছিঁড়ে যাওয়া হাত লতাগুল্ম সরিয়ে এগিয়ে যাই। কুশুলের বাগানের যেখান দিয়ে আমি দৌড়ে যাই, ভেজা মাটিতে সেখান দিয়েই তৈরি হয় পথ। চলতে চলতে একটা ফাঁকা জায়গা পেয়ে সেখানে দাঁড়িয়ে পড়ি। মনে হয় কিছু দূরে একজন লোক কোনো কিছু ঠেলতে ঠেলতে ক্রমশ দূরে চলে যাচ্ছে। প্রথমবার ভাবি যে তাকে ডাক দিয়ে থামতে বলা প্রয়োজন। তারপর কিছু না বলে লোকটির দিকে দ্রুত পায়ে হাঁটতে থাকি। অচেনা লোকটি প্রায় ৮-৯ ফুট লম্বা, 2 হাত দিয়ে ঠেলে নিয়ে যাচ্ছে একটা পাথর টানা বিশাল ট্রলি। ট্রলি ঠেলবার সময় সাধারণত মানুষ সামনের দিকে ঝুঁকে যায়, কিন্তু সে ওই বিশাল ট্রলিটা নিয়ে চলছে কোনোরকম না ঝুঁকেই। ট্রলিটার দিকে ভালোভাবে তাকিয়ে দেখলাম ওতে রয়েছে অনেক ওজনের বেশ বড় মাপের অনেক পাথর। কিন্তু এত ওজনের পাথর লোকটি এমনভাবে ঠেলছে যেন ওগুলো পাথর নয়, শিমুল গাছ থেকে সংগ্রহ করা সাদা সাদা তুলোর বল। অপেক্ষা করছিলাম লোকটি কিছু জিজ্ঞেস করবে, কেননা এই রাতবিরেতে জঙ্গলের মাঝখানে হঠাৎ কোনো মানুষের উদয় হওয়া নিশ্চয়ই কোনো সাধারণ ব্যাপার নয়। কিন্তু পাথর ঠেলা লোকটি কিছুই জিজ্ঞেস করে না, আনমনে নিজের কাজ করতে থাকে। আমার কৌতূহল মন সিদ্ধান্ত নিয়ে ফেরি নিচ থেকেই শেখে এই পাথর কোথায় নিয়ে যাচ্ছে, কেন যাচ্ছে, এসব প্রশ্ন করব। কিন্তু লোকটি এমনভাবে চলছে যে সে প্রশ্ন করলে উত্তর পাবে এমন আশা হয় না। পাশাপাশি হাঁটার কারণে লোকটির চেহারা দেখা যাচ্ছে না। তবে মাঝে মাঝে চেষ্টা করছি 2 পা এগিয়ে লোকটির মুখোমুখি তাকাতে, যাতে কাল দিনের আলোয় তার সম্বন্ধে কিছু জানার চেষ্টা করতে পারি। যতবারই চেষ্টা করে 2 পা এগোতে যাই, অচেনা লোকটি ততবারই ভারী পাথরের ট্রলিসহ সবসময় সমান্তরালেই রয়ে যায়। এভাবে হাঁটতে হাঁটতে রাস্তা ধরে প্রথমবারের মতো দূরের একটা লোকালয়ে এসে পড়ি। ট্রলি ঠেলা লোকটি সেই লোকালয়ের দিকে চলতে থাকে। লোকটার চলনভঙ্গি দেখে এবার শিউরে উঠলাম। এ কি? লোকটা মাটিতে পা ফেলে হাঁটতে পারছে না কেন? অবাক হয়ে লক্ষ্য করি লোকটার গায়ে এতক্ষণ যেটা পায়জামা পাঞ্জাবি বলে ভাবছিলাম সেটা আসলে আস্ত কাফনের কাপড়। ধবধবে কালো, অন্ধকারে বোঝা যাচ্ছিল না। তবে শার্ট প্যান্ট ও কাফনের কাপড়ের মাঝে পার্থক্য বুঝে ওঠা যায়। তবে এত ভারী পাথর নিয়ে অচেনা লোকটা কি করছে, এইসব নিয়ে যখন ভাবতে থাকি তখন দেখতে পাই সেই লোকটি তার ট্রলি থেকে একটা সাদা কাফনের কাপড়ে মোড়ানো মাংসের স্তূপ তুলে তরতর করে উঠে যাচ্ছে একটা পোড়ো বাড়ির ছাদে, নারায়ণ গুচ্চুর ভিটের পুরনো ঘরে। আমার মনে হচ্ছে আমি সে সময় গভীর ঘুমে আচ্ছন্ন, এবং সেই গভীর ঘুমের ভেতর অনুভব করছি এ যেন চেপে বসা দুঃস্বপ্ন। অচেনা লোকটা থেকে দুকদম পেছনে চলে যাই, কিন্তু
কাঁধের উপর হালকা গরম নিঃশ্বাস টের পাই। পেছনে মুড়ে কোনো অতিপ্রাকৃত জিনিস দেখার সাহস হয় না। নূপুরের ধ্বনিটা কাছেই কোথাও শোনা যায়। চোখের সামনে কোমরের অর্ধাংশবিহীন মানুষ দেখার দুর্ভাগ্য নিশ্চয় হয়নি। অতিপ্রাকৃত জিনিস তখনও কোমরটা তানপুরা সুরের মতো করে এঁকে মেঁকে দুলিয়ে চলেছে। পায়ের নূপুরগুলো সেই দুলুনিতে রিনিঝিনি শব্দে বেজে চলেছে। আমার মেরুদণ্ড বেয়ে শীতল বাতাস নেমে গেল। কাঁধের পিছনে যা দেখলাম তা দেখে স্থির থাকা আর সম্ভব হল না। স্যাঁতস্যাঁতে কিছু আষ্টে তরল আমার কাঁধের উপর চ্যাঁট চ্যাঁট করছে। মুখমণ্ডলটা একটু উপরের দিকেই ঘুরিয়ে দেখলাম বিকৃত চেহারার একজন আমার দিকে তাকিয়ে ভয়ঙ্করভাবে হাসছে। বুকে টের পেলাম বাড়তি একগা চাপ। দ্রুত গতিতে নিঃশ্বাস ওঠানামা করে বুকের ঘাম গড়িয়ে নাভির কালো গর্তে জমা হয়। শরীরে অজানা এক অস্বস্তি এপাশ থেকে ওপাশ করতে করতে উদ্বিগ্ন মন পালাবার জন্য তাড়া দিতে থাকে। এসবের পর লম্বা অচেনা লোকটি ধীরে ধীরে চলে যায় অন্যদিকে। নূপুরের শব্দ করা প্রাণীটা কোথাও যায় না। আমি আমার দেহে প্রবল এক শিহরণের অনুভব করতে থাকি। উল্টো ঘুরে দৌড়, কিন্তু আলো না ফোটা পর্যন্ত দৌড়ে এতদূর এসে বাড়ি যেতে পারছি না। আসলে এখনও বুঝতেই পারছি না আদৌ আমি এখন কোথায়। তাই না থেমে পুনরায় দৌড়ানো শুরু করি। আকাশে অন্ধকার হালকা হয়ে আসছে, হয়তো ভোর আসন্ন, হয়তোবা এতক্ষণ আঁধারে থাকতে থাকতে অন্ধকার সয়ে নিয়েছে চোখ। কান পেতে শুনতে পাই বাতাসে ভেসে আসছে স্রোতের কুলুকুলু ধ্বনি। ভালোভাবে কান পেতে শোনার চেষ্টা করি। তিরতির করে কোনো এক জায়গা দিয়ে বয়ে যাচ্ছে পানি। শব্দ লক্ষ্য করে ক্রমাগত দৌড়াতে থাকলে বুঝতে পারি কুলকুল ধ্বনি তীব্রতর হচ্ছে। পিছনে বাতাসের শোঁ শোঁ শব্দ। পায়ের নিচে মাটির বদলে এখন বালি, এখানে সেখানে ছোট ছোট নুড়ি। ছলছল স্রোতে চারপাশ মুখরিত, এক ঝলক ঠান্ডা বাতাস বুক জুড়িয়ে দেয়। সে তীর ধরে দৌড়তে দৌড়তে দেখতে পাই অদূরে অনেকগুলো মানুষ স্রোতের ধার ঘেঁষে কি যেন খোঁজাখুঁজি করছে। অচেনা মোহনীয় রূপের পেছনে ছুটে আমি এখন ক্লান্ত, পরিশ্রান্ত। শরীরকে তবুও টেনে টেনে ঠেলে ঠেলে চলতে থাকি অবিরাম। চোখের আলো ক্রমশ ঝাপসা হয়, কিন্তু চলার জন্য তখন চোখের প্রয়োজন নেই। অতীন্দ্রিয় কোন অনুভব চালিয়ে নিচ্ছে। এক জায়গায় এসে দেখলাম পথটি দ্বিখণ্ডিত। সেই দ্বিধাবিভক্ত রাস্তার কেন্দ্রে দাঁড়িয়ে পড়ি। দুটি রাস্তাই ক্রমশ উঁচু হয়ে আকাশের দিকে উঠে গেছে। জ্ঞানশূন্য হয়ে একসময় মাটিতে লুটিয়ে পড়ি। অদূরের মানুষগুলো কাদামাটি মাখা শরীরে আমার দিকে দৌড়ে এগিয়ে আসছে। আখক্ষেতের সর্বশেষে চলে এসেছি। এখান থেকে নতুন লোকালয় শুরু। আখক্ষেতের শেষ প্রান্তে এসেই বাতাসের ভয়ানক শব্দটা নূপুরের রিনিঝিনি শব্দে রূপ নিয়েছে। তার সাথে আরও একটা শব্দ শোনা যাচ্ছে। দূর আকাশের পরিষ্কার নির্মল বাতাসে ফজরের আয়ানের মিষ্টি শব্দ ও চাষাদের হৈহুল্লোড়।